আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক আমাদের আজকের এই আলোচনায় উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সজীব রায়হান স্যার, সহকারী অধ্যাপক, শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল, ঢাকা। আমাদের অনুষ্ঠানে স্যার আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, আমরা আসলে আমাদের হাসপাতাল বা বিভিন্ন চেম্বারে মায়েরা আসেন একটা কমন কমপ্লেন নিয়ে যে বাচ্চাদের অ্যালার্জি। আজকে আমরা এই অ্যালার্জি নিয়ে কথা বলবো। প্রথমত, অ্যালার্জি কি? আসলে অ্যালার্জি হচ্ছে একটি লক্ষণের প্রকাশ। আমাদের শরীরের নিকট যেটা হচ্ছে ফরেন পার্টিকেলস অ্যান্টিজেন, এটা যদি শরীর সংস্পর্শে আসে বা শরীরের ভিতরে ঢুকে, আমাদের শরীরের যে স্বাভাবিক ডিফেন্সিভ মেকানিজম এর বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলে, এটার লক্ষণ যেভাবে প্রকাশ পায়, এটাই আসলে এক ধরনের অ্যালার্জি। প্রচলিত অর্থে স্যার আমরা আসলে স্কিনের চুলকানি বা স্কিনের অ্যালার্জি, এটা কি অ্যালার্জি হিসেবে ভাবি। আসলে এটি কি অ্যালার্জি বা এটি ছাড়া আরো কি কোনো অ্যালার্জির ধরন রয়েছে কিনা? আচ্ছা, আমাদের ক্ষেত্রে খুব স্বাভাবিক একটি ফেনোমেনা, যেটা হচ্ছে শরীর চুলকাচ্ছে, আমরা আসলে বলি যে আমাদের অ্যালার্জি। আসলে স্কিনের অ্যালার্জি অর্থাৎ অ্যালার্জিক ডার্মাটাইটিস একটি ব্রড একটা আমব্রেলার ভিতরে এটি অন্যতম, কিন্তু এছাড়াও কিন্তু আরো বিভিন্ন টাইপের অ্যালার্জি আছে, যেমন অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস। বিভিন্নভাবে অ্যালার্জি প্রকাশ পায়। আমরা অনেক সময় যেটা খুব পরিচিত একটি রোগ আমাদের কাছে, অ্যাজমা। অ্যাজমাও কিন্তু একটি শ্বাসনালী অ্যালার্জি জনিত রোগ। স্যার, বাচ্চাদের ক্ষেত্রে কোন ধরনের অ্যালার্জিতে সব থেকে বেশি আক্রান্ত হয়? আসলে বাচ্চারা আসলে ত্বক তো খুবই নাজুক এবং সেনসিটিভ, এবং বাচ্চাদের ক্ষেত্রে অ্যালার্জির প্রকাশটা বহুমাত্রিক হয়ে থাকে। সেটা আসলে শুরু হয় বাচ্চা যখন 6 মাস বয়সের পর থেকে খাবার শুরু করে, তখন থেকেই কিন্তু সে বিভিন্ন বাইরের বিভিন্ন খাবার এবং বিভিন্ন নাজুক বিভিন্ন কিছু সংস্পর্শে আসে। যদি একটা বাচ্চা অ্যালার্জি প্রন হয়, তখন থেকেই কিন্তু তার অ্যালার্জিক বিভিন্ন ম্যানিফেস্টেশন প্রকাশ পায়। যেমন হচ্ছে খুব কমনলি হচ্ছে ফুড অ্যালার্জি, যেমন অনেকে কাউজ মিল্ক অ্যালার্জি বলি আমরা যেটাকে। অনেক সময় আমাদের কাছে বাচ্চার মায়েরা বা অভিভাবকরা বাচ্চার ঘন ঘন ডায়রিয়া নিয়ে আমাদের কাছে আসে। সেক্ষেত্রে তার ডায়েটারি হিস্ট্রি নিলে দেখা যায় যে বাচ্চা কাউজ মিল্ক অ্যালার্জিতে আক্রান্ত। এছাড়া সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে ত্বকের অ্যালার্জি, যেটা অর্থাৎ অ্যালার্জিক ডার্মাটাইটিস। স্যার, চোখের ক্ষেত্রে বা এক্ষেত্রে কি আমরা কিছু পাই কিনা? হ্যাঁ, চোখে যেটা বললাম আরো বেশ কিছু ভ্যারাইটি আছে, যেমন অ্যালার্জিক কনজাংটিভাইটিস আছে। সেক্ষেত্রে চোখ লাল হয়ে যাবে এবং চোখ দিয়ে পানি পড়বে, চোখ চুলকাবে, এসব লক্ষণ নিয়েও আসে। এবং আরেকটি লক্ষণ হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। দেখা যায় যে ঘুম থেকে ওঠার পরে বা কোনো ডাস্টের সংস্পর্শে আসলে প্রচুর হাঁচি আসে এবং অনবরত হাঁচি দিতে থাকে। সেই ক্ষেত্রে আমরা আক্রান্ত ব্যক্তিকে বা শিশুকে অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত বলে ধারণা করি। স্যার, আপনি অলরেডি অ্যালার্জির লক্ষণগুলো আলোকপাত করেছেন। এখন স্যার, আপনি যদি আমাদের অ্যালার্জির চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কিছুটা আলোকপাত করতেন। আচ্ছা, অ্যালার্জি চিকিৎসা হচ্ছে প্রথমে আমাদের কিন্তু আসলে অ্যালার্জিতে আক্রান্ত এটা কিছু লক্ষণ এবং কিছু ল্যাব ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। লক্ষণগুলি তো আমি আগেই বললাম যে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ শুধু ত্বক নয়, চোখ, নাক এবং শ্বাসনালীর বিভিন্ন অংশ, খাদ্যনালীর বিভিন্ন অংশ অ্যালার্জিতে আক্রান্ত হয়। সেক্ষেত্রে লক্ষণগুলি একই ব্যক্তির কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে অ্যালার্জি আক্রান্ত রোগ প্রকাশ পেতে পারে। আর যদি আমরা ধরেই থাকি আক্রান্ত শিশু বা ব্যক্তি অ্যালার্জিতে আক্রান্ত, সেক্ষেত্রে আমরা কিছু ল্যাব ইনভেস্টিগেশন করি, টোটাল সিবিসি করি, আমরা টোটাল ইওসিনোফিল কাউন্ট করি, আইজি টেস্ট করি, এবং কিছু কিছু ভালো ভালো সেন্টারে কিন্তু অ্যালার্জি প্যানেল আছে। অর্থাৎ যদি খাবার দ্বারা তার অ্যালার্জিতে আক্রান্ত হয়ে থাকে, কোন ধরনের খাবারে সে অ্যালার্জিতে আক্রান্ত, সেটাও কিন্তু বর্তমানে স্পেসিফিকলি বলে দেওয়া সম্ভব। স্যার, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা আসলে কেমন হয়? সেক্ষেত্রে সাধারণত সব অ্যালার্জির ক্ষেত্রেই আমরা অ্যান্টিহিস্টামিন আমরা ইউজ করি, মাসেল স্টেবিলাইজার ইউজ করি, অনেক ক্ষেত্রে মন্টিলুকাস, মন্টিয়ার জাতীয় ওষুধ আমরা ব্যবহার করি। আর এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে ট্রিগারিং ফ্যাক্টরের কাছ থেকে দূরে থাকা। অর্থাৎ যেসব ট্রিগারিং ফ্যাক্টরের দ্বারা আক্রান্ত রোগীর সংস্পর্শে অ্যালার্জির উপসর্গগুলি বৃদ্ধি পায়, সেসব ট্রিগারিং ফ্যাক্টর থেকে দূরে থাকতে হবে। এবং যদি অ্যালার্জি প্রকাশ পেয়ে যায়, অর্থাৎ চুলকানির মাধ্যমে হোক বা শ্বাসকষ্টের মাধ্যমে হোক, সেক্ষেত্রে স্পেসিফিকলি সেই রোগের চিকিৎসা তার নিতে হবে। এর বাইরে কি আধুনিক কোনো চিকিৎসা পদ্ধতি এখন ব্যবহার করা হচ্ছে কিনা? আধুনিক চিকিৎসা বিজ্ঞান উন্নতির সাথে সাথে দেখা যাচ্ছে যে আধুনিক অনেক চিকিৎসা
অ্যালার্জি চিকিৎসার ক্ষেত্রে ইনকর্পোরেট হয়েছে। সেক্ষেত্রে ইমিউনোথেরাপির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, স্লিট যেটাকে আমরা বলি, এছাড়া সাবকিউটিনিয়াস ইনজেক্টেবল ইমিউনোথেরাপি আছে। এগুলি বর্তমান প্রেক্ষাপটে যাদের সিভিয়ার অ্যালার্জি কমপ্লেন নিয়ে আসে সেসব ক্ষেত্রে খুব ভালো কাজ করে। স্যার, এই পদ্ধতিগুলো কি আমরা শিশুদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো কিনা? জি জি, যদি অ্যালার্জির ম্যানিফেস্টেশনটা খুব বেশি হয়, অর্থাৎ তার দৈনন্দিন জীবন হ্যাম্পার হচ্ছে এবং ম্যানিফেস্টেশনটা খুব লাইফ থ্রেটনিং কন্ডিশনে চলে যায়, এবং সেক্ষেত্রে আমরা এইসব আধুনিক চিকিৎসা পদ্ধতি বাচ্চার ক্ষেত্রে ইউজ করি। অ্যালার্জি প্রতিরোধের কোনো উপায় রয়েছে কিনা, বা অ্যালার্জি থেকে বাঁচার কোনো উপায় রয়েছে কিনা? জি, অ্যালার্জি আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা আমাদের জানতে হবে কিসের মাধ্যমে অ্যালার্জিতে আক্রান্ত হচ্ছে, অর্থাৎ তার ট্রিগারিং ফ্যাক্টরটা কি। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা মনে করি সেটা হচ্ছে অ্যালার্জি মানেই রোগীরা মনে করে যে ফুড রেস্ট্রিকশন, ডায়েটারি রেস্ট্রিকশন, অর্থাৎ গরুর দুধ, গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেগুন। আসলে টোটাল অ্যালার্জির ক্ষেত্রে ডায়েটারি অ্যালার্জির ভূমিকা আসলে এত বেশি না, কিন্তু ভূমিকা আছে। সাধারণত হাই প্রোটিন ডায়েট যেগুলো থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বললাম কাউজ মিল্ক, মিট এবং হাঁসের মাংস, বেগুন, কিছু কিছু সবজি, তারা হয়তো ডায়েটারি অ্যালার্জির ক্ষেত্রে ভূমিকা রাখে। কিন্তু মোস্ট একটা মেজরিটি পোর্শনের ক্ষেত্রে ডাস্ট অ্যালার্জিটা খুব ইম্পর্টেন্ট, এবং সেক্ষেত্রে দেখা যায় যে ধোয়া, ধুলা, কার্পেটের অনেক দিন রেখে দিলে যে ধুলাটা থাকে, সেই ধুলা, তারপর হচ্ছে ঘরে যদি বিড়াল থাকে, তেলাপোকা থাকে, এমনকি অনেকের বাসার পাশে, জানলার পাশে বাগান থাকে, ফুলের রেণুর যে অ্যালার্জির যে ক্ষমতা, তৈরি করার ক্ষমতা, এগুলো কিন্তু অনেক। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা শুধু ডায়েটারি অ্যালার্জি রেস্ট্রিকশনের কথা চিন্তা করি, কিন্তু স্মোক এবং মাইটস, ডাস্ট, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্যার, পোষা প্রাণী এক্ষেত্রে কি মানে তাদের থেকে দূরে থাকতে হবে কিনা? পোষা প্রাণীর দূরে থাকতে হবে বলতে গেলে বিড়াল যারা সাধারণত অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হয়, আমরা বলি যে ঘরে যদি পোষা বিড়াল থাকে তার কাছ থেকে দূরে থাকতে। ঘরে যদি তেলাপোকা থাকে সেটা তেলাপোকা নিরোধক যে ঔষধ আছে এগুলির মাধ্যমে তেলাপোকা কমানোর জন্য। আর স্যার, আপনি যে খাবারের ব্যাপারটি বললেন, এখন প্রতিটা মানুষের ক্ষেত্রে কি এই খাবারগুলো কমনলি তারা রেস্ট্রিক্ট করবে, নাকি এটা ইন্ডিভিজুয়াল, আসলে বিভিন্নজন বিভিন্নটা রেস্ট্রিক্ট করবে? স্যার, আসলে সব খাবারই একজনের জন্য অ্যালার্জির জন্য দায়ী নয়। অর্থাৎ দেখা যায় যে সব পেশেন্টের ক্ষেত্রে যদি মানে গরুর দুধ, গরুর মাংস, আমরা যেগুলো জানি, বেগুন, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ, অর্থাৎ একজনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একই রকম খাবার যে দায়ী জিনিসটা এরকম না। আমার কাছে এক পেশেন্ট এসেছিলেন, সেক্ষেত্রে আমি দেখেছি যে তার মিটস বা অন্যান্য যে দুগ্ধ জাতীয় খাবার, তারপর হচ্ছে বেগুন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এগুলো তো তার অ্যালার্জি নেই। একেবারে নির্বিবাদী একটা সবজি যেটাকে আমরা আলু হিসেবে চিনি, তার আলুতে অ্যালার্জি। আরেক পেশেন্টের দেখেছিলাম তার উস্তেতে অ্যালার্জি, অর্থাৎ আরেকজনে দেখেছিলাম বেলে মাছে অ্যালার্জি। অর্থাৎ একটা পেশেন্টের ক্ষেত্রে সব অ্যালার্জি জাতীয় খাবারেই আমরা যেগুলো চিনি সেগুলিতে অ্যালার্জিতে আক্রান্ত হবে, জিনিসটা আসলে এরকম নয়। একজন রোগী বিভিন্ন খাবারে আক্রান্ত, মানে তার ক্ষেত্রে ইউনিক অন্য খাবারও হতে পারে। সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে, আমরা যেটা আগে বললাম যে আমাদের অ্যালার্জি প্যানেল আছে, আমরা পরীক্ষা করে দেখতে পারি সেই পার্টিকুলারলি কোন খাবারটা তার জন্য অ্যালার্জির প্রতিক্রিয়া দেখায়। স্যার, আপনার এই চমৎকার আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।